প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, টপোলজি। বিগত সালের প্রশ্নগুলোতে টপোলজি আসছে এমন অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাবো, অর্থাৎ বোর্ড পরীক্ষায় দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন করছে, সেখানে টপোলজি টপিকটা অবশ্যই ছিল, বেশিরভাগ ক্ষেত্রে ছিল। প্রায় সব বোর্ডে টপোলজি নিয়ে কম বেশি প্রশ্ন ছিল। আজকে আমরা সেই টপিকটার মোটামুটি একদম এই ক্লাসের মধ্যে যেন খুব ভালোভাবে সেটাকে নিজের মধ্যে নিয়ে ফেলতে পারি, সে চেষ্টা করবো আজকে। তাহলে আর দেরি না করি, আমরা মূল কাজে চলে যাই। আমাদের আজকের এই টপিকটার মূল বিষয়বস্তু হচ্ছে টপোলজি, অর্থাৎ টপোলজি কি। প্রথমে আমরা টপোলজি কি বিষয়টা একটু আমরা দেখি। টপোলজি হলো কম্পিউটার নেটওয়ার্কের গঠন বা বিন্যাস, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের গঠন বা বিন্যাস আসলে কি। একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটারের সংযোগ কিভাবে করে আমরা করছি, এই টোটাল প্রক্রিয়ার গঠন বা বিন্যাসকে আমরা টপোলজি বলতে পারি। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে জেনেছি যে নেটওয়ার্ক আসলে কি। নেটওয়ার্ক হচ্ছে একটি কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটারের সংযোগ, অর্থাৎ পৃথিবীর সমস্ত কম্পিউটার ডিভাইসগুলোকে একটা প্রক্রিয়া একসাথে করার যে ফুল প্রসেসটা, সেটাকে আমরা নেটওয়ার্ক বলছিলাম। কিন্তু টপোলজি আলাদা জিনিস। টপোলজি হচ্ছে একটা কম্পিউটারের সাথে অন্য একটা কম্পিউটারের নেটওয়ার্কের গঠন বা বিন্যাস। আমরা একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি, কারণ টপোলজি জিনিসটা বুঝলে টপোলজির বাকি অংশগুলো বোঝাটা খুব সহজ হয়ে যাবে। যেমন নেটওয়ার্ক হচ্ছে পুরো পৃথিবীর সমগ্র কম্পিউটারগুলোকে একসাথে করছে, সে আলাদা আলাদা করে কোনো প্রক্রিয়া তৈরি করে নাই। একটা কম্পিউটারের সাথে যে কোনো কম্পিউটারের সংযোগ স্থাপন করার প্রক্রিয়াটাই টোটাল আসলে নেটওয়ার্ক। কিন্তু টপোলজি হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কতগুলো কম্পিউটারকে পরিচালনা করার গঠন বা বিন্যাসের যে সমষ্টি, সেটা হচ্ছে টপোলজি। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো ব্যাংকের একটা অফিসের একটা আমরা ছোটখাটো ব্যাংকের একটা ছোট অফিসকে আমরা একটা টপোলজি সিস্টেমের মধ্যে নিয়ে আসি। আমি একটা ব্যাংক পরিচালনা করতেছি, আমার একটা ছোটখাটো অফিস আছে। আমি পুরো পৃথিবীর নেটওয়ার্কের সাথে সংযুক্ত হওয়ার আমার প্রয়োজন পড়ছে না। আমি আমার ব্যাংকটাকে পরিচালনা করতে গেলে আমার ব্যাংকের কর্মচারী যারা আছে তাদের কম্পিউটার নেটওয়ার্কগুলোর সাথে আমি তাদের কম্পিউটার নেটওয়ার্কগুলোকে কিভাবে একসাথে একত্রিত করে আমার ব্যাংকটাকে সুন্দর করে পরিচালনা করতে পারবো, এই টোটাল জিনিসটা আমার একটা নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে আনা দরকার। এই যে পুরো পৃথিবীর নেটওয়ার্ক থেকে, অর্থাৎ শুধু আমার যে যতটুকু প্রয়োজন আমার এই ব্যাংকের অফিসটা পরিচালনা করার জন্য, আমার যতটুকু প্রয়োজন সেটাকে আলাদা একটা নেটওয়ার্কিং সিস্টেমে নিয়ে আসার যে ব্যাপারটা, এটা টপোলজির একটা এক্সাম্পল। টপোলজি শুধু কিন্তু এই ব্যাংকের এক্সাম্পল দিয়ে না, এর অনেক ধরনের টপোলজি আছে। অর্থাৎ টপোলজিকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, কিন্তু আমি মোটা দাগে বোঝাচ্ছি যে অর্থাৎ একটা নির্দিষ্ট অফিস বা একটা নির্দিষ্ট কর্মক্ষেত্রকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে কম্পিউটারগুলোকে নিয়ে আসার যে প্রক্রিয়া, এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা টপোলজি বলতে পারি। অর্থাৎ যদি বইয়ের ভাষায় বলি, তাহলে টপোলজি হলো কম্পিউটার নেটওয়ার্কের গঠন বা বিন্যাস। অর্থাৎ কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার একসাথে হয়ে কিভাবে একত্রিত হয়ে কাজ করবে, তার গঠন বা বিন্যাসকে আমরা টপোলজি বলতে পারি। এটি নির্ধারণ করে কোনো ডিভাইস কিভাবে অন্য ডিভাইসের সাথে যুক্ত থাকবে। অর্থাৎ এই টপোলজির কাজ হচ্ছে একটা কম্পিউটার অন্য একটা ডিভাইসের সাথে কিভাবে সংযুক্ত হবে, কিভাবে তথ্য আদান প্রদান করবে, এই প্রক্রিয়াটা টপোলজি নির্ধারণ করে দেয়। আরো একটা কাজ আছে, ডাটা কিভাবে চলাচল করবে সেটাও টপোলজি ঠিক করে দেয়। অর্থাৎ তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিভাবে করে স্থানান্তরিত হবে, এটাও কিন্তু টপোলজি নির্ধারণ করে দেয়। অর্থাৎ টপোলজি এই টোটাল বিষয়টার সাথে সম্পৃক্ত। অর্থাৎ কম্পিউটার গঠন বিন্যাস, একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার সংযুক্ত হবার গঠন বা বিন্যাস, পাশাপাশি হচ্ছে কি একটা নির্দিষ্ট একটি নির্ধারণ করে কোনো ডিভাইস কিভাবে এক অন্য ডিভাইসের সাথে সংযুক্ত হবে এবং কিভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের তথ্য চলাচল করবে বা স্থানান্তরিত হবে, এই টোটাল জিনিসটা টপোলজি আমাদেরকে নির্ধারণ করে দেয়। এরপর হচ্ছে টপোলজির উদাহরণ। আমরা কোথায় কোথায় টপোলজি ব্যবহার করে থাকি, যেমন স্কুলের একটা ব্যাংকের একটা কম্পিউটারের ল্যাবের এক্সাম্পল দিয়েছি, একটু ব্যতিক্রম কম্পিউটারের ল্যাব। অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যালের জন্য ধরেন আমাদের কলেজের একটা কম্পিউটার ল্যাব আছে, আমি স্কুলের বাদ দিয়ে কলেজের একটা এক্সাম্পল দিই। তবে স্কুলে বলতে পারি ল্যাবটা কিভাবে করে আমরা পরিচালনা করব, কোন নেটওয়ার্কিং সিস্টেমে পরিচালনা করব, এটা কিন্তু টপোলজি নির্ধারণ করে দেয়। অর্থাৎ এই টোটাল
এই আমার এই ল্যাবটা পরিচালনা করতে যে একটা নেটওয়ার্কিং সিস্টেম আমি তৈরি করেছি, এটাও কিন্তু একটা টপোলজির অন্তর্ভুক্ত। অফিস নেটওয়ার্ক, অর্থাৎ ওই যে একটু আগে ব্যাংকের এক্সাম্পল দিলাম, আমি একটা অফিসে আমি কোন ধরনের নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করে আমার অফিসটা পরিচালনা করব, এই যে টোটাল প্রসেসটা, এটাও কিন্তু টপোলজি নির্ধারিত করে দেয়। ব্যাংকের নেটওয়ার্কে যে আমি ব্যাংকের এক্সাম্পল দিছি, আশা করি এটাকে নতুন করে বুঝাইতে হবে না, আমি আমার ভিডিওর প্রথমে শুরুর দিকেই বলেছি। ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, এবার হচ্ছে ইন্টারনেট সংযোগ ব্যবস্থা বলতে অর্থাৎ ইন্টারনেট সংযোগ ব্যবস্থা, ইন্টারনেট কানেকশন বা ইন্টারনেট সংযোগের সাথে একটা কম্পিউটার একটা তথ্য আদান প্রদানের যে প্রক্রিয়া, ডাটা চলাচলের যে মাধ্যম, সেটাও টপোলজি কি করে দেয়, নির্ধারণ করে দেয়। ওকে, আমরা মোটামুটি টপোলজির ধারণা পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে টপোলজির প্রকারভেদ, একটা চমৎকার গুরুত্বপূর্ণ জিনিসের কয় ধরনের প্রকারভেদ রয়েছে সেটা আমরা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। টপোলজি হচ্ছে প্রধানত 6 প্রকার। 6 প্রকারের টপোলজি আমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে আইসিটি বইটা আছে সেটাতে দেখতে পাবো। সেগুলো কি কি আমরা একটু আলোচনা করি। একটা হচ্ছে নাম্বার 1 বাস টপোলজি। 6 প্রকার টপোলজির প্রথম টপোলজি হচ্ছে বাস টপোলজি। নাম্বার 2 হচ্ছে স্টার টপোলজি। নাম্বার 3 হচ্ছে রিং টপোলজি। নাম্বার 4 হচ্ছে ম্যাশ টপোলজি। নাম্বার 5 ট্রি টপোলজি। নাম্বার 6 হাইব্রিড টপোলজি। আমি আশা করি আমার এই কথাগুলো ভালো করে মানে আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু টপোলজি নিয়ে আর বেশি সমস্যা আমাদের থাকবে না। আমি আবার বলছি, টপোলজি হচ্ছে প্রধানত 6 প্রকার। কি কি? নাম্বার 1 বাস টপোলজি, নাম্বার 2 স্টার টপোলজি, নাম্বার 3 রিং টপোলজি, নাম্বার 4 ম্যাশ টপোলজি, নাম্বার 5 ট্রি টপোলজি, নাম্বার 6 হাইব্রিড টপোলজি। তাহলে আমরা মোটামুটি 6 প্রকারের টপোলজি নিয়ে একটু ধারণা অর্জন করলাম, এবং এই টপোলজির প্রত্যেকটা টপোলজি কি কি কাজে ব্যবহৃত হয়, এটার কাজ কি, প্রত্যেকটা টপোলজির গঠন কিভাবে করে টপোলজিগুলো কাজ করে, আমরা আজকের ক্লাসে সেটাও মোটামুটি কি করে ফেলবো, ধারণা নিয়ে ফেলবো। এবার হচ্ছে 6 প্রকার টপোলজির মধ্যে 1 প্রকার টপোলজি হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি আসলে কি? বাস টপোলজি হচ্ছে সব কম্পিউটার একটি মূল কেবলের সাথে যুক্ত থাকে। আমরা এটাকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। আমরা বলতে পারি যে টপোলজি সিস্টেমে অনেকগুলো কম্পিউটার একটা মূল কেবলের সাথে যুক্ত থাকে, তাকে আমরা বাস টপোলজি বলতে পারি। ঘুরিয়েও বলতে পারি অন্যভাবে, একটা বিষয়কে আমরা ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারবো, বলতে যে নেটওয়ার্কিং সিস্টেমে অনেকগুলো কম্পিউটার একটা মূল কেবলের সাথে যুক্ত থাকে, তাকে আমরা বাস টপোলজি বলতে পারি। আমি কিন্তু 2-3 ধরনের এক্সাম্পল অলরেডি দিয়ে দিছি, চাইলে এটাকে একটু মানে 9-6 করেও মানে গোছালো ভাবে দেওয়া যায়। এরপর হচ্ছে এই প্রক্রিয়ায় মূল কেবলকে ব্যাকবোন কেবল বলা হয়, অর্থাৎ আমি কিন্তু ভালো করে এই শব্দটা আবার উচ্চারণ করছি, একটা মূল কেবলের সাথে যুক্ত থাকে। কেবল মানে হচ্ছে অনেকগুলো কম্পিউটার একটা তারের সাথে যুক্ত থাকে, তাকে বলি যে আমরা বাস টপোলজি। এই টপোলজিতে যে মূল তারটা থাকে, অর্থাৎ মূল কেবল যেটা দিয়ে ডাটা প্রবাহিত হয়, সেটাকে বলে হচ্ছে ব্যাকবোন কেবল। অর্থাৎ এই টপোলজি সিস্টেমে ব্যাকবোন কেবল খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা কি জানলাম, যে টপোলজি সিস্টেমে অনেকগুলো কম্পিউটার একটা মূল কেবলের সাথে যুক্ত থাকে, তাকে আমরা বাস টপোলজি বলবো। আচ্ছা, বাস টপোলজির বাস টপোলজির মূল কেবলকে ব্যাকবোন কেবল বলা হয়। এবার হচ্ছে বাস টপোলজির বৈশিষ্ট্য কি কি আমরা একটু দেখি। বাস টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে একটি প্রধান তার থাকে, অর্থাৎ এখানে একটা মূল কেবল থাকবে, সব ডিভাইস সেই তারের সাথে কি থাকবে, যুক্ত থাকে। অর্থাৎ এই যে মূল কেবলটা গেছে, তার থেকে প্রত্যেকটা কম্পিউটার এসে সে মূল কেবলটার সাথে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। অর্থাৎ মূল কেবল থেকে প্রত্যেকটা কম্পিউটার শাখা প্রশাখা হয়ে তথ্য প্রসারিত করবে, ডাটা একই লাইনে চলাচল করে। অর্থাৎ সবগুলো ডাটা একটা মূল কেবল যেটা আছে সেটার মাধ্যমে কি করে চলাচল করে। এবার বাস টপোলজির কিছু সুবিধা বলি। একটা হচ্ছে খরচ কম। বাস টপোলজিতে একদম খরচ কম, কারণ একটা মূল কেবল থেকে অনেকগুলো কম্পিউটারের সংযোগ স্থাপন করা যায়, সেজন্য বাস টপোলজির খরচ কম। স্থাপন সহজ, অবশ্যই স্থাপন সহজ, যেহেতু মূল মাত্র একটা কেবল থেকে যে কোনো কানেকশন বের করা যায়, তাহলে এটাকে অবশ্যই খরচ সহ মানে স্থাপন সহজ বলতে হবে। ছোট নেটওয়ার্কে ব্যবহার করা যায়। ছোট নেটওয়ার্কে ব্যবহার করা যায় মানে কি, আমার ছোট একটা অফিস আছে, আমি এটাকে ব্যবহার বিধিটা বলতেছি, মানে কোথায় কোথায় আমরা বাস টপোলজি ব্যবহার করি। আমার ছোট একটা ল্যাব আছে,
আমার ছোট একটা অফিস আছে। অর্থাৎ যে কোনো ছোট শব্দযুক্ত আমাদের উদ্দীপকে কিন্তু টপোলজির নাম বলে না দিয়ে বলবে যেটা কোন ধরনের টপোলজি বের করো। তো কি দেখে সেটা বুঝবো? কোনো অফিস, আদালত কিংবা কোনো একটা ল্যাব, তার সামনে যদি ছোট শব্দ যুক্ত থাকে, কোনো বিষয়ের সামনে যদি ছোট শব্দ যুক্ত থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে কি এই টপোলজিটা হচ্ছে বাস টপোলজি। অর্থাৎ ছোট অফিস, ছোট ল্যাব, ছোট ব্যবসা প্রতিষ্ঠান, এই ধরনের কোনো কথা যদি উল্লেখ থাকে, তাহলে আমরা ধরে নিব যে এটা বাস টপোলজির কথা বলা হচ্ছে। বাস টপোলজির ব্যবহারটাও আমরা দেখলাম। এবার হচ্ছে বাস টপোলজির অসুবিধাটা একটু দেখবো। বাস টপোলজির অসুবিধা হচ্ছে মূল কেবল নষ্ট হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। যেহেতু মূল কেবলটা থেকে আমরা সবগুলো কম্পিউটারের সংযোগ স্থাপন করি, মূল কেবলের সাথে, অর্থাৎ মূল কেবল থেকেই সবগুলো কম্পিউটার সিস্টেমে নেটওয়ার্কিং এর আমরা সংযোগ স্থাপন করি, সেহেতু মূল কেবলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কিং সিস্টেমটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ব্যাকবোন কেবলটা নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কিং সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। এটা একটা অসুবিধা। বেশি কম্পিউটার হলে গতি কমে যায়, এটাও একটা অসুবিধা। অর্থাৎ একই ব্যাকবোন কেবল দিয়ে, একটা মূল কেবল দিয়ে যদি তথ্য প্রবাহিত হয়, অনেকগুলো কম্পিউটার যদি একসাথে সংযুক্ত হয়ে একই কেবল দিয়ে তথ্য পাঠাতে চায়, সেক্ষেত্রে কি হবে? অনেকগুলো কম্পিউটার হলে তথ্য আদান প্রদানের গতি একেবারেই কমে যাবে। অর্থাৎ এটা একটা বিশাল অসুবিধা। অর্থাৎ এটা ছোট অফিসের জন্য প্রযোজ্য। ছোট অফিসে আমরা মোটামুটি কাজে লাগাইতে পারি, কিন্তু বড় কোনো অফিসে এই টপোলজি ব্যবহার করা যাবে না। তাহলে আমরা মোটামুটি বাস টপোলজি বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এবার হচ্ছে স্টার টপোলজি। আমাদের 2 নম্বর টপোলজি হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি হচ্ছে কি, সব কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে। আমি আবার বলছি, সকল কম্পিউটার যদি একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে, তখন তাকে আমরা স্টার টপোলজি করব। এর আগে যে বাস টপোলজি বিষয়টা নিয়ে আলোচনা করছি, সবগুলো কম্পিউটার একটা মূল কেবলের সাথে যুক্ত থাকতো, অর্থাৎ একটা তারের সাথে যুক্ত থাকতো। এটা কিন্তু আর একটা ভিন্ন বিষয়। এটা হচ্ছে সবগুলো কম্পিউটার একটা মূল ডিভাইসের সাথে যুক্ত থাকে, অর্থাৎ একটা কেন্দ্রীয় ডিভাইস। একটা কেন্দ্রীয় ডিভাইস, ডিভাইস আর কেবল কিন্তু একই জিনিস না। ডিভাইস হচ্ছে একটা যন্ত্রের কথা বলা হচ্ছে, বা একটা প্রযুক্তির যন্ত্রের কথা বলা হচ্ছে, আর তার হচ্ছে একটা কেবল মাত্র। এটা একটু মাথায় রাখতে হবে। সব কম্পিউটার একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে। আরো সহজ করে যদি বলি, অনেকগুলো কম্পিউটার যদি একটা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্টার টপোলজি। সাধারণত সুইচ বা হাব ব্যবহার করা হয়। অর্থাৎ স্টার টপোলজি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সাধারণত একটা কেন্দ্রীয় সুইচ বা হাব ব্যবহার করি। হাব বা সুইচ ব্যবহারের কারণে টপোলজি গুলোকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ স্টার টপোলজি হচ্ছে কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকবে, আর এর আগে যে বাস টপোলজিটা বুঝেছি সেটা হচ্ছে একটা মূল কেবলের সাথে যুক্ত থাকতো। দুটো বিষয় কিন্তু কাছাকাছি হলেও দুটোর যথেষ্ট পার্থক্য আছে। এরপর হচ্ছে বাস টপোলজির বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। বাস টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে, বাস টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে সব ডিভাইস কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে। অর্থাৎ ডিভাইস গুলো, মানে যে আনুষঙ্গিক যে অফিসটা আমি ম্যানেজমেন্ট করতেছি আর কি, যে পরিচালনা করতেছি, ওই অফিসের সবগুলো কম্পিউটার একটা কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। এটি সবচেয়ে জনপ্রিয় টপোলজি। বাস টপোলজি একটা বহুল প্রচলিত একটা টপোলজি। এটা কিন্তু বেশিরভাগ নেটওয়ার্কিং সিস্টেমে ব্যবহার করা হয়। অর্থাৎ একটা জনপ্রিয় টপোলজি। এই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবার হচ্ছে স্টার টপোলজির কয়েকটা অসুবিধা আমরা দেখছি। স্টার টপোলজির অসুবিধা হচ্ছে কেন্দ্রীয় সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অর্থাৎ যেহেতু একটা কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে সবগুলো ডিভাইসকে আমি নিয়ন্ত্রণ করছি, সেহেতু কেন্দ্রীয় সুইচটা যদি নষ্ট হয়ে যায়, অর্থাৎ মূল কম্পিউটারের সুইচটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবগুলো কম্পিউটারে কি হয়ে যাবে? অচল হয়ে যাবে বা ব্যাঘাত ঘটবে। কেবল বেশি লাগে, এটা একটা চরম অসুবিধা। কিরকম? আগে একটা মাত্র কেবল থেকে আমি সবগুলো কম্পিউটারের সংযোগ স্থাপন করতাম। এখন কিন্তু একটা ডিভাইস থেকে আলাদা আলাদা লাইন যাচ্ছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কেবল যাচ্ছে। তাহলে কেবলের সংখ্যা অবশ্যই কি লাগতেছে? বেশি লাগতেছে। তাহলে কেবলের সংখ্যা বেশি লাগে। এতে আরেকটা অসুবিধা আমরা যোগ করতে পারি, এতে খরচের পরিমাণও বেশি, স্থাপনও সহজ নয়। অর্থাৎ বাস টপোলজির মতন স্টার টপোলজি এতটা সহজে স্থাপন করা যায় না, এবং খরচও আরেকটু বেশি লাগে। এবার এর ব্যবহার কোথায়? আচ্ছা, ব্যবহারটা তো বললাম না, ব্যবহারটা বলা উচিত। আমি একটু আগে বলছি যে কোথায় কোথায় ব্যবহার হয়, যে বাস টপোলজি কোথায় ব্যবহার হয় সেটা বলছিলাম, যে ছোট অফিস, ছোট ল্যাব, এই সমস্ত জায়গায়। আর স্টার টপোলজি শুধু ছোট কথাটা উঠে যাবে, স্কুল, কলেজ, তারপর অফিস, ব্যাংক, এই জাতীয় যে প্রতিষ্ঠান, অর্থাৎ স্কুলে এগুলো ব্যবহার হয়,
কলেজেও এগুলো ব্যবহার হয়, অফিসেও এগুলো ব্যবহার হয়, ব্যাংকেও এগুলো ব্যবহার হয়, অথবা ল্যাবেও এগুলো ব্যবহার হয়। তবে ছোট কথাটা এখানে যুক্ত করা যাবে না। অর্থাৎ ছোট ব্যতীত বড়ও যুক্ত করবো না, আমরা ছোটও যুক্ত করবো না। অর্থাৎ সাধারণভাবে মানে স্কুল, কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যাংক, অফিস, এই সমস্ত জায়গাতে আমরা কি ব্যবহার করি? স্টার টপোলজি ব্যবহার করে থাকি। আবার যদি বড় প্রতিষ্ঠানের কথা বলি তাহলে কিন্তু হবে না, বড় প্রতিষ্ঠানের আরো টপোলজি আছে, কিন্তু বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অন্য টপোলজি ব্যবহার করে, সেটা আরেকটু পরে ক্লিয়ার করব। এবার হচ্ছে আমাদের রিং টপোলজি। রিং টপোলজি কি? কম্পিউটার গুলো বৃত্তাকারে যুক্ত থাকে। আচ্ছা, আমি একটু আগে সংজ্ঞাটা বলি। যে টপোলজি সিস্টেমে অথবা যে নেটওয়ার্কিং সিস্টেমে অনেকগুলো কম্পিউটার বৃত্তাকারে সংযুক্ত থাকে, অর্থাৎ বৃত্তের মতো, রিং, গোল, গোলাকারে বৃত্তের মতন সংযুক্ত থাকে, তাকে আমরা রিং টপোলজি বলবো। এই টপোলজি সিস্টেমে প্রত্যেকটা কম্পিউটার, আমাদের যে মানে অনেকগুলো যে কম্পিউটার আছে, সেখানে একটা কম্পিউটার তার দুই পাশের কম্পিউটারের সাথে যুক্ত থাকবে। আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। সেটা হচ্ছে, ধরেন রিং টপোলজি হচ্ছে এই একটা সিস্টেম, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। এই কম্পিউটারের সিস্টেমগুলো তথ্য আদান প্রদান করবে হচ্ছে, ডাটাগুলো চক্রাকারে ঘুরতে থাকবে, অর্থাৎ তথ্যগুলো ঘুরতে থাকবে হচ্ছে চক্রাকারে, এভাবে করে ঘুরতে থাকবে। আর প্রত্যেকটা কম্পিউটার তার দুই পাশের দুইটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। যেমন এই কম্পিউটারটা এই এই তার এই পাশের কম্পিউটার এবং এই পাশের কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। এই কম্পিউটার চাইলেই সরাসরি এই কম্পিউটারকে তথ্য পাঠাতে পারবে না, এই কম্পিউটার চাইলেও সরাসরি এই কম্পিউটারকে তথ্য পাঠাতে পারবে না। অর্থাৎ তার দুই পাশের দুইটা কম্পিউটারের সাথে কি থাকে? সংযুক্ত থাকে। আর তথ্য, এই প্রত্যেকটা কম্পিউটারের তথ্য চক্রাকারে কি থাকে? ঘুরতে থাকে। অর্থাৎ যে যে কম্পিউটার সিস্টেম বা যে নেটওয়ার্কিং সিস্টেমে কম্পিউটারগুলো বৃত্তাকারে সংযুক্ত থাকে এবং ডাটা চক্রাকারে ঘুরতে থাকে, তাকে আমরা রিং টপোলজি বলবো। রিং টপোলজি প্রক্রিয়ায় কম্পিউটারগুলো তার দুই পাশের দুইটা কম্পিউটারের সাথে কি থাকে? তথ্য আদান প্রদান করতে পারে এবং সংযুক্ত থাকে। এই যে ডাটা চক্রাকারে চলাচল করে, এটা এখানে দেওয়াই আছে, আশা করি আর মানে আলাদা করে বোঝানোর প্রয়োজন পড়ছে না, আমি একটু আগে বুঝাই দিছি। এবার রিং টপোলজির সুবিধাগুলো কি কি? রিং টপোলজির সুবিধা হচ্ছে ডাটা সংঘর্ষ কম হয়। কিরকম সংঘর্ষ কম হয়? যেহেতু সে কেবলমাত্র দুই পাশের দুইটা কম্পিউটারের সাথে সংযুক্ত আছে, তাহলে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সে ওই পাশ থেকে তথ্য গ্রহণ করতেছে, একবার হচ্ছে সে প্রাপক, আর একবার হচ্ছে সে প্রেরক। তাহলে একবার সে তথ্য গ্রহণ করতেছে, তখন সে প্রাপকের ভূমিকা পালন করতেছে, আর একবার সে তথ্য তার কাছ থেকে অন্যজনের কাছে পাঠাচ্ছে, একবার প্রেরকের ভূমিকা পালন করতেছে। তাহলে এখানে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ডাটাগুলো সংঘর্ষ, মুখোমুখি হওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য আমরা বলতে পারি হচ্ছে ডাটা সংঘর্ষ কম হয়, পারফরমেন্স স্থিতিশীল থাকে। অর্থাৎ যেহেতু ডাটাগুলো চক্রাকারে ঘুরতে থাকে, তাহলে পারফরমেন্স একই রকম থাকে, প্রায় সময় স্থিতিশীল থাকে, মানে গোলযোগ বাঁচে না, অনেক সময় ডাটা সংঘর্ষ হয় না বা স্লো হয় না নেট, এরকম ডাটা গতি কম বেশ হওয়ার কোনো সুযোগ থাকে না, সবসময় একই পরিস্থিতি বিরাজমান থাকে। এটা হচ্ছে রিং টপোলজির সুবিধা। রিং টপোলজির অসুবিধা হচ্ছে, একটি ডিভাইস নষ্ট হলে পুরো নেটওয়ার্কে সমস্যা হয়। অর্থাৎ একটা ডিভাইস যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এই ডিভাইসটাতে, মানে এই কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটাই কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কেন? ওই যে মাঝখান থেকে একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটা কম্পিউটারের কাছে তথ্য পাঠানোর সরাসরি কোনো উপায় নাই। সেজন্য পুরো সিস্টেমটাতে কি তৈরি হয়? সমস্যা সৃষ্টি হয়। একটা হচ্ছে রক্ষণাবেক্ষণ কঠিন। রক্ষণাবেক্ষণ কেন কঠিন? অর্থাৎ একটা কম্পিউটার কেবল দুইটা কম্পিউটারের সাথে কি করতে পারে? সংযোগ স্থাপন করতে পারে। সে অনেকগুলো কম্পিউটারের সাথে কি করতে পারে না? সংযোগ স্থাপন করতে না পারার ফলে সে চাইলেই অনেকগুলো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে পারে না। তার মানে রক্ষণাবেক্ষণটাও কি একটু কঠিন হয়ে যায়। এবার আমরা যাব ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি কি? প্রতিটা ডিভাইস অন্য সব ডিভাইসের সাথে যুক্ত থাকে। একটা চমৎকার বিষয়। একটা ডিভাইস যদি প্রত্যেকটা ডিভাইসের সাথে সংযুক্ত হতে পারে, আরো সহজ করলে বলে প্রতিটা ডিভাইসের সাথে, আমরা স্টার টপোলজিতে সবগুলো ডিভাইস একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত ছিল, এখানে কিন্তু এটা আলাদা। এটা হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের সাথে সংযুক্ত হইতে পারবে, অর্থাৎ যে কোনো ডিভাইসের সাথে চাইলেই এই একটা ডিভাইস সংযোগ স্থাপন করতে পারবে। আমরা তাকে বলবো হচ্ছে ম্যাশ টপোলজি। অর্থাৎ যে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমে প্রত্যেকটা কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সংযুক্ত থাকতে পারে, তাকে বলবো আমরা ম্যাশ টপোলজি, বা তাকে ম্যাশ টপোলজি বলে। এটি খুব নিরাপদ টপোলজি। অর্থাৎ এই টপোলজিটা খুব নিরাপদ টপোলজি। নিরাপদ টপোলজি কেন? তথ্য
তৃতীয় পক্ষ হয়ে অন্যের কাছে যেতে হচ্ছে না। যেমন স্টার টপোলজিতে আমরা একটা ক্লায়েন্টের তথ্য প্রথমে একটা প্রধান যে আমাদের আছে নেটওয়ার্ক সিস্টেমের যে প্রধান ডিভাইস আছে তার কাছে আসতে হবে, তার কাছ থেকে অন্য কার কাছে যেতে পারবে যে। কিন্তু এখানে তো তৃতীয় পক্ষের কোনো প্রয়োজন পড়তেছে না, যে কেউ চাইলে যে কারোর সাথে সংযোগ স্থাপন করতে পারে। অর্থাৎ একটা কম্পিউটার তৃতীয় পক্ষ হয়ে অন্য কাছে যাওয়ার কোনো প্রয়োজন পড়তেছে না, সরাসরি একে অন্যের সাথে যোগাযোগ করতে পারতেছে। প্রত্যেক কম্পিউটার প্রত্যেক নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে পারতেছে। সেজন্য আমরা বলতেছি এটি খুবই নিরাপদ টপোলজি। ম্যাশ টপোলজির বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি? ওই যে ম্যাশ টপোলজির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটা বৈশিষ্ট্য আমি বলি। একটা হচ্ছে অনেকগুলো, প্রত্যেকটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকবে একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এখানে এই কম্পিউটারের সিস্টেমে ডাটা মানে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা কম, বা ডাটা সবসময় নিরাপদ থাকবে। কিরকম নিরাপদ থাকবে? ওই যে বললাম, তৃতীয় পক্ষ না হয়ে যাওয়ার কারণে ডাটাকে চুরি হওয়ার বা তৃতীয় পক্ষের কাছে ডাটা যাওয়ার কোনো সুযোগ নাই। এরপর হচ্ছে ম্যাশ টপোলজির একটু আমরা এই সুবিধা এবং অসুবিধাগুলো একটু দেখি। ম্যাশ টপোলজির সুবিধা হচ্ছে ডাটা দ্রুত চলাচল করে। মানে এক কম্পিউটার থেকে ডাটা, যেহেতু আলাদা আলাদা তার, আলাদা আলাদা কেবল আছে, এই সিস্টেমে ডাটা দ্রুত চলাচল করবে। একটা মূল কেবল বা মূল কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান করতে হচ্ছে না, যে যার ইচ্ছা যার সাথে যার সম্পর্ক স্থাপন করতে কোনো অসুবিধা নাই। সুতরাং এই টপোলজি সিস্টেমে নেটওয়ার্কিং কার্যক্রম দ্রুত করা যায়। একটি সংযোগ নষ্ট হলেও নেটওয়ার্ক সচল থাকে। অর্থাৎ আগে কি হইতো, একটা কেবল নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যেত, আবার কেন্দ্রীয় সুইচ নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যেত। রিং টপোলজিতে একটা কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্কিং সিস্টেমের সমস্যা হয়ে যেত। এখানে একটা কম্পিউটার নষ্ট হলে অন্য কোনো কম্পিউটারের উপর সেটা প্রভাব পড়বে না। কারণ কারণ একটা কম্পিউটারের সাথে অন্য সব কম্পিউটারের সংযোগ আছে, যদি ওই কম্পিউটারটা নষ্ট হয় কেবল ওর সাথে সংযোগ স্থাপন হইলো, বাকিগুলোর সাথে কোনো প্রভাব পড়বে না। আর অসুবিধা বললে সেটা হচ্ছে কি, এই টপোলজি সিস্টেম ব্যবহার করা একটু কঠিন। কঠিন কেন? খরচ বেশি। কারণ প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের সংযোগ স্থাপন করতে হচ্ছে, অনেকগুলো কেবল লাগতেছে, এগুলো লাইন মানে এই সংযোগ স্থাপন করা অনেকগুলো একটু ব্যয়বহুল, খরচও কি হবে, বেশি যাবে। এরপর এই টপোলজির অসুবিধা হচ্ছে খরচ বেশি। আচ্ছা, এটার ব্যবহার, এটা আমরা কোথায় ব্যবহার করি, কোন জায়গাতে আমরা এই ধরনের নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করে থাকি? একটা হচ্ছে সামরিক যে নেটওয়ার্ক গুলো আছে, যেমন গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক, তারপর হচ্ছে যে বড় বড় সামরিক নেটওয়ার্ক আছে, আবার হচ্ছে ডাটা, যে সমস্ত মানে ডাটা সংগ্রহের যে আমরা বিরাট বড় আমাদের মানে বড় সড়ো ডাটা যাদের কাছে সংরক্ষিত থাকে, এই ডাটা প্রতিষ্ঠানগুলোর কাছে এই টপোলজি বেশি ব্যবহার করতে হয়। যেমন আমি বলি, এই যে পুলিশের দেখবেন, আমি একটু পুলিশ দিয়ে বোঝাচ্ছি আর কি। অর্থাৎ পুলিশের একটা থানায় মামলা হইলে, বাঘাছড়ি থানায় যদি মামলা হয় ধরেন, সেটা ঢাকাতেও যদি আসামি থাকে তাকে ধরতে পারে। কেন? কারণ ওই টপোলজি সিস্টেমে এই নেটওয়ার্কিং এর এক মানে এইখানকার থানার তথ্য ওই 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 থানার কাছেও, মানে বাংলাদেশের সকল থানার কাছে তথ্য সহজেই থাকে। তারা আসামিকে মানে দেখার মতন বা ধরার মতন করে সে প্রস্তুতি নিয়ে এরকমের কাজ করার জন্য এই টপোলজি সিস্টেমটা ব্যবহার করেছে। তারা বড় বড় ডাটা প্রতিষ্ঠান, যেমন আমাদের জন্ম নিবন্ধন, আমাদের জন্ম নিবন্ধন যে প্রতিষ্ঠানগুলো করে, আমাদের সব ডাটা কিন্তু ওদের কাছে থাকে। আমাদের আইডি কার্ড, এনআইডি কার্ড যারা কাজ করে, এই সমস্ত বড় বড় ডাটা প্রতিষ্ঠানে এই ম্যাশ টপোলজি ব্যবহার করে। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের সংযোগ স্থাপন করতে পারে। এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাশ টপোলজি। সুবিধা অসুবিধা বললাম, ব্যবহারও বললাম। এখন হচ্ছে ট্রি টপোলজি কাকে বলে? এটি স্টার ও বাস টপোলজির সমন্বয়ে তৈরি। অর্থাৎ প্রথম যে দুইটা টপোলজি পড়ছিলাম, একটা বাস টপোলজি, একটা স্টার টপোলজি। অর্থাৎ যে টপোলজি সিস্টেম অথবা যে নেটওয়ার্কিং সিস্টেম বাস টপোলজি ও স্টার টপোলজির সমন্বয়ে গঠিত হয়েছে তাকে আমরা ট্রি টপোলজি বলবো। ট্রি টপোলজিতে দুইটা টপোলজি একসাথে কাজ করে, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে স্টার। অর্থাৎ এটা বাস এবং ট্রি, এই দুইটা বাস এবং স্টার এই দুইটার সমন্বয়ে গঠিত হয়েছে। গাছের শাখার মতো বিন্যাস থাকে, এটা একটা বৈশিষ্ট্য। এই টপোলজির বৈশিষ্ট্য গাছের শাখার মতো বিন্যাস থাকে। অর্থাৎ আমরা যখন বাস টপোলজি পড়ছিলাম, বাস টপোলজি একটা মূল লাইন যেমন সম্প্রসারিত করা যায়, ঠিক ট্রি টপোলজিতে বাস টপোলজির অ্যাপ্লাই হয়েছে, এখানে বাস টপোলজিও সংযুক্ত আছে। সেজন্য আমরা চাইলে প্রত্যেকটা লাইন সম্প্রসারিত করতে পারি গাছের মতন। গাছ যেমন মানে সময়ের প্রয়োজনে যত বড় হবে তত গাছের শাখা প্রশাখা বৃদ্ধি হয়, ঠিক এখানেও নেটওয়ার্কের যদি আমরা বড় করতে যাই, শাখা প্রশাখা বাড়াতে চাই, তাহলে এই ট্রি টপোলজি ব্যবহার করে সহজেই এই শাখা প্রশাখা বাড়ানো যায়। অর্থাৎ ট্রি টপোলজির এটা একটা বড় সুবিধা, গাছের শাখা প্রশাখার মতো আমরা কি করতে পারি, এটা বাড়াইতে পারি। এবার হচ্ছে ট্রি টপোলজি সুবিধা বলি।
ট্রি টপোলজির সুবিধা হচ্ছে ওই যে বললাম, আমরা যে কোনো মুহূর্তে চাইলে এটাকে মানে বিস্তার লাভ করাইতে পারি, একটু বড় সড়ো করতে পারি। ট্রি টপোলজির সুবিধা কি? এখানে দুইটা টপোলজি একসাথে কাজ করার কারণে দুইটা টপোলজি সিস্টেমে আমরা সুবিধা ভোগ করতে পারি। আবার ট্রি টপোলজির অসুবিধা কি? দুইটা টপোলজি একসাথে একসাথে প্রতিস্থাপন করার কারণে এর ডিজাইন করাটা একটু কঠিন। কারণ দুইটা টপোলজি একসাথে করে কাজ করবে, কোন টপোলজি কোথায় অ্যাপ্লাই করতে হবে, দুইটাকে একসাথে করতে গিয়ে ডিজাইন করাটা একটা জটিল ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে, এই টপোলজি সিস্টেমে অনেকগুলো ক্যাবলকে একসাথে সংযুক্ত করতে হয়। ফলে কি হয়, দুইটা টপোলজির একসাথে নেটওয়ার্ক সিস্টেম একত্রিত করতে হচ্ছে না, সেজন্য অনেকগুলো ক্যাবলকে একসাথে করতে হয়, ফলে খরচ বেশি হয়, ক্যাবলও কি লাগে, বেশি লাগে। আচ্ছা, একটা অসুবিধা, দুইটা অসুবিধা বললাম, দুইটা সুবিধা বললাম। এবার হচ্ছে থ্রি টপোলজি কোথায় ব্যবহার করি? থ্রি টপোলজি ব্যবহার করে আমাদের মনে আছে কিনা, ওই যে বাস টপোলজিতে বলছিলাম ছোট প্রতিষ্ঠান, যেমন ছোট ল্যাব, ছোট অফিস, ছোট ব্যাংক, এই ধরনের একটা কথা বলছিলাম। আর স্টারে বলছিলাম যে স্কুল, কলেজ, বলছিলাম এই ধরনের যে অফিস, আদালত, এই টাইপের। ঠিক একই রকম এখানে এসে এটা চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোটটা হয়ে যাবে বড়, ছোটটা কি হয়ে যাবে? বড়। মানে ছোট অফিসের জায়গায় হয়ে যাবে বড় অফিস। থ্রি টপোলজিতে শুধু একটা জায়গায় ছোট অফিসটা হয়ে যাবে বড় অফিস, আর স্কুল কলেজগুলো হয়ে যাবে যে বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিষ্ঠানে, ক্যাম্পাস ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো আছে বিশ্ববিদ্যালয় জাতীয় বড় বড়, অর্থাৎ কলেজটা বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে, ছোটটা একটু বড় হয়ে যাচ্ছে থ্রি টপোলজিতে এই জিনিসটা। অর্থাৎ ছোট অফিসের জায়গায় হচ্ছে বড় অফিস, বড় প্রতিষ্ঠান বা বড় ব্যাংক, এই জাতীয় আমরা কথাগুলো যোগ করব। যদি বড় থাকে ধরে নিতে হবে যেটা থ্রি টপোলজি, আর স্কুল কলেজের জায়গায় যদি বিশ্ববিদ্যালয় থাকে তাহলে ধরে নেব যেটা কোন টপোলজির অন্তর্ভুক্ত? থ্রি টপোলজির অন্তর্ভুক্ত। এবার হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি কি? দুই বা ততোধিক টপোলজি একসাথে সমন্বিত হয়ে যদি নতুন আরেকটা টপোলজিতে করে, তাহলে আমরা তাকে হাইব্রিড টপোলজি বলবো। তো বলতে পারেন যে থ্রি টপোলজি তো দুইটা টপোলজি, থ্রি টপোলজি নির্দিষ্ট করে দিছে, মানে এখানে বাস এবং স্টার এই দুইটা মিলে থ্রি টপোলজি। কিন্তু হাইব্রিড টপোলজিতে আপনি যে কোনো দুইটাকে কি করতে পারবেন? যুক্ত করতে পারবেন। অর্থাৎ আমরা কাজ করার ক্ষেত্রে যখন হাইব্রিড টপোলজি তৈরি করব, তখন যে কোনো দুইটা টপোলজিকে একসাথে করে বা দুইয়ের অধিক টপোলজিকে যদি একসাথে করে নতুন আরেকটা টপোলজি নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করি আর কি, তখন আমরা তাকে কি বলবো? হাইব্রিড টপোলজি বলবো। তাহলে হাইব্রিড টপোলজি হচ্ছে দুই বা ততোধিক টপোলজির সমন্বয়ে যদি নতুন আরেকটা টপোলজি তৈরি হয়, তাকে বলবো আমরা হাইব্রিড টপোলজি। এটি বড় নেটওয়ার্কিং এ বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ কি কি? যেমন বড় বড় মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, কর্পোরেট যে কোম্পানিগুলো আছে, লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে, যেমন আমরা বলতে পারি আরএফএল কোম্পানি। আরএফএল কোম্পানি কিন্তু একটা বিশাল কোম্পানি, কার কোম্পানি একটা বিশাল কোম্পানি। এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, অর্থাৎ কর্পোরেট কোম্পানি বা বিশাল বিশাল বড় বড় প্রতিষ্ঠান, এই এই ধরনের এই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা হাইব্রিড টপোলজি ব্যবহার করে থাকি, কারণ তারা অফিস ম্যানেজমেন্ট করে, তারা আবার মার্কেট ম্যানেজমেন্ট করে, অনেকগুলো ম্যানেজমেন্ট তাদেরকে করতে হয়। এই টোটাল টপোলজি, এই সিস্টেমটা করতে গিয়ে তারা বিভিন্ন টপোলজিকে একসাথে করে কাজ করে। এই টোটাল বড় একটা বড় বড় প্রতিষ্ঠানগুলোকে একসাথে অনেকগুলো টপোলজির সমন্বয়ে গঠিত হয় বলে তাকে আমরা কি বলি? হাইব্রিড টপোলজি বলে থাকি। হাইব্রিড টপোলজির সুবিধা হচ্ছে কি? অনেকগুলো টপোলজি একসাথে করে কাজ করে বলে অনেক বেশি, মানে অনেক বেশি তথ্য আদান প্রদান করা, অনেক বেশি তথ্য এই টপোলজিতে আদান প্রদান করা যায়, এবং একটা টপোলজি সিস্টেমে অনেকগুলো টপোলজির সুবিধা পাওয়া যায়। আবার অসুবিধা হচ্ছে কি, ওই যে বললাম এই টপোলজি, অনেকগুলো টপোলজির মানে একসাথে করতে গিয়ে এর স্থাপন প্রক্রিয়া একটু জটিল। অর্থাৎ অনেকগুলো টপোলজিকে একসাথে করেই তো এটা স্থাপন করতে হবে, সেই স্থাপন প্রক্রিয়াটা আগেরগুলোর মতো সহজ না, এটা একটু জটিল। আবার এটা খরচও বেশি, কারণ অনেকগুলো টপোলজিকে যদি একসাথে আমি ব্যবহার করতে চাই তাহলে খরচটা একটু বেশি পড়বে। এটা হচ্ছে এই টপোলজির অসুবিধা। এবার আমরা একটু টপোলজির গুরুত্বতে যাব। টপোলজির গুরুত্ব কি? তথ্য, দ্রুত তথ্য আদান প্রদান নিশ্চিত করে। টপোলজির গুরুত্ব কিরকম? দ্রুত তথ্য আদান প্রদান নিশ্চিত করে। একটা টপোলজি সিস্টেম মানে পুরো নেটওয়ার্কিং ব্যবস্থা থেকে আমাদেরকে একটা ছোট, মানে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে। মানে আমার যতটুকু কম্পিউটারের সাথে, যতগুলো কম্পিউটারের সাথে আমার সম্পর্ক থাকা দরকার, ততগুলো কম্পিউটারের সাথে সে কেবল সম্পর্ক স্থাপন করে। তাহলে কি হয়? এর বাইরে যে নেটওয়ার্কিং সিস্টেমটা আছে বা অনেকগুলো এর বাইরে যে কম্পিউটার থাকে, তার তার তথ্যের অবস্থা কি বা তার সাথে আমার তথ্য আদান প্রদানের প্রয়োজন পড়ে না। আমি আমার তথ্যগুলো খুব দ্রুত সময়ের মধ্যে কি করে যাই? পেয়ে যা। একটা হচ্ছে নেটওয়ার্ক পরিচালনা সহজ করে, অর্থাৎ এই যে আমার এই যে টপোলজি সিস্টেমের সাথে নেটওয়ার্কের সাথে যতগুলো কম্পিউটার যুক্ত আছে, এই নেটওয়ার্কগুলো পরিচালনা টপোলজির কারণে কি হয়ে যায়? সহজ হয়ে যায়। এবার হচ্ছে নিরাপত্তা বৃদ্ধি করে, অর্থাৎ
আমি যদি একটা টপোলজি সিস্টেমের মধ্যে আমার নেটওয়ার্কিং সিস্টেম পরিচালনা করে থাকি, তখন কি হবে, আমার কি বুঝছে, মানে নিরাপত্তা বৃদ্ধি, অর্থাৎ আমার তথ্য চুরি হওয়ার, আমার তথ্য অপ্রয়োজনীয় কোনো ব্যক্তির কাছে, বা আমার তথ্য আমার যাদের কাছে পাঠানোর প্রয়োজন তারা ব্যতীত অন্য কারোর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা মোটামুটি টপোলজির এই টপিকগুলো যদি বুঝতে পারে, তাহলে টপোলজি থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা কি করতে পারবো, উত্তর দিতে পারবো। আমাদের ক্লাস মোটামুটি শেষ, আমি তারপর আরেকবার রিপিট করতেছি। আমরা আজকে একটা মূল বিষয় ছিল আমাদের হচ্ছে টপোলজি। টপোলজি হচ্ছে কি, একটা মানে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার, বা একটা কম্পিউটারের সাথে একাধিক কম্পিউটারের সংযোগ স্থাপনের জন্য গঠন বা বিন্যাস প্রক্রিয়াকে আমরা টপোলজি বলতে পারি। টপোলজি কত প্রকার? টপোলজি 6 প্রকার। কি কি? বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, তারপর হচ্ছে ম্যাশ টপোলজি, ট্রি টপোলজি এবং হাইব্রিড টপোলজি। টপোলজি সিস্টেমের ব্যবহারগুলো আমরা দেখছি। আশা করি পুরোপুরি ক্লাসটা যদি আপনারা সবাই উপভোগ করতে পারেন বা দেখতে পারেন, ভালো করে মনোযোগ যদি দেখতে পারেন, আমার বিশ্বাস টপোলজি সিস্টেমে যেখান থেকে এই প্রশ্ন আসুক, আশা করি আমরা আর আটকে যাব না। এই ক্লাসটা করতে পারলে সৃজনশীলের যে কোনো কিছুই এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো আমরা এখন পর্যন্ত শিখেছি সে মনোযোগ দিয়ে দেখি থেকে টপোলজির যে কোনো, অর্থাৎ ম্যাশ টপোলজি আসুক, বাস টপোলজি আসুক, ট্রি টপোলজি আসুক, আমরা সলভ করতে পারবো। আগামী নতুন ক্লাসে নতুন একটা থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।